সিমরান ম্যাডাম, চলুন মেডিসিনটা খেয়ে নেবেন। এখনো পর্যন্ত তো কিছু খাননি। আমার এখন খিদে নেই, আমি পরে খেয়ে নেব। পরে নয় ম্যাডাম, মেডিসিনের সময় হয়ে গেছে। যখন রাহুল ফিরে আসবে আমি ওর সাথে তখন খেয়ে নেব। কিন্তু রাহুল আছে কোথায়? এখন এলো না কেন? আমার ফোনটাও তুলছে না ও। রাহুল স্যার চলে আসবেন, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছেন। আরে তাহলে ডাকো না ওকে, আমি বাইরে যেতে চাই, দম বন্ধ হয়ে আসে আমার। হ্যাঁ, অনিতা, অনিতা, ললিত, তাড়াতাড়ি এসো, কোথায় মরে গেছো? হে ভগবান, কি হয়েছে ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? অনিতা, ওই ওই আমি দেখলাম ওই ওই বাড়িতে কি দেখলেন ম্যাডাম? একজন মহিলা চিৎকার করছে, কেউ মারছে ওনাকে। ম্যাডাম, এসব কিছু হচ্ছে না, আপনি হয়তো ভুল দেখেছেন। আমি বললাম না তোমায়, আমি দেখেছি একজন মহিলাকে কেউ মারছে, হয়তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ম্যাডাম আপনি বসুন, ললিত ম্যাডামের জন্য জল নিয়ে আসো তো। ম্যাডাম আপনি বসুন, বসুন ম্যাডাম। এই নাও জলটা ধরো। এই নিন ম্যাডাম জল। ওকে মেরে ফেলছে, ওই মহিলা ওকে মারছে কেউ। মনে হচ্ছে ম্যাডামের মাথাটা আবার গন্ডগোল হচ্ছে। তোমরা আমার কথাটা বুঝতে চাইছো না কেন? আমি বললাম না আমি দেখেছি। আরে আমি পাগল নই, দেখো দেখো, তোমরা দেখে নাও, দেখে নাও। দেখো দেখো তো। ম্যাডাম এসব কিচ্ছু নয়, যদি হতো তাহলে তো আমিও দেখতে তাহলে? পেতাম। আমি মিথ্যে কথা বলছি না, আমি যেটা দেখেছি দেখতে পেয়েছি। তোমরা দুজন মিলে এক্ষুনি ওখানে যাবে আর গিয়ে দেখবে কি ম্যাডাম হচ্ছে। আসলে কেউ বিপদের মধ্যে আছে, যাও, আই সেড গো, হ্যাঁ চলো চলো। প্লিজ যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হে ঈশ্বর, ওই মহিলার, ওর যদি কিছু হয়ে যায়। বান্টি, কে এসেছে বলুন, কার সাথে দেখা করবেন? আগে আমরা সামনের বিল্ডিং এ থাকি, 6 তলায় 602 নম্বর ফ্ল্যাটে। আগে আপনি কি কেদার বাবু? হ্যাঁ আমি কেদার, বলুন কি দরকার? আগে আগে আপনার ঘরে কি কি আমার বাড়িতে? আগে স্যার, আমাদের ওই যে ম্যাডাম, উনি বলছিলেন উনি নাকি আপনার ফ্ল্যাটে কোনো মহিলাকে মার খেতে দেখেছেন। কি? আরে তোমাদের মাথা খারাপ আছে কি বোকাগুলো? আরে এই বাড়িতে কোনো মহিলাই থাকে না, তার মার খাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? যদি তোমাদের বিশ্বাস না হয় এসো ভিতরে এসে দেখো, আসো। এখানে আমি আর আমার ছেলে থাকি, ব্যাস, যাও। কি সুন্দর না ফ্ল্যাটটা। দেখা হয়েছে হয়েছে শান্তি? আমি তোমাদের দুজনকে এই জন্য কাজ দিয়েছি যাতে তোমরা আমার স্ত্রীকে দেখাশোনা করতে পারো, এখানে ওখানে ঘোরবার জন্য নয়। আর যদি তোমরা দুজনে আমার স্ত্রীকে দেখাশোনা করার কাজ না করতে পারো তাহলে চলে যাও এখান থেকে, আমি অন্য লোক দেখে নেব। রাহুল, এদের দুজনকে বকো না, আমি এদের দুজনকে পাঠিয়েছিলাম দেখার জন্য। কি লাভ হলো ওদের ওখানে পাঠিয়ে? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি পরিষ্কার দেখেছিলাম একজন লোক একজন মহিলাকে মারছিল। এই মিথ্যে গল্প বানানো বন্ধ করো তুমি। কি বলবে পাড়া প্রতিবেশীরা আমাকে? আর তোমরা দুজনে গেছিলে তো ওখানে? আগে হ্যাঁ স্যার। তাহলে কি দেখে এলে? কোনো মহিলা ছিল ওখানে? স্যার আমি তো প্রথমেই বলেছিলাম ওখানে কেউ নেই, শুধুমাত্র একটা লোক আর বাচ্চা ছাড়া।
শোনো, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি শুধু সেটাই বলেছি যেটা আমি দেখেছি। দেখো সিমরান, আমি তোমাকে আগেও বলেছি আর এই শেষবার বলছি, এরকম কোনো কাজ করো না যাতে সবার মনে হয় যে তুমি সত্যিই পাগল হয়ে গেছো। দেখো, তোমাকে মিডিয়ার হাত থেকে বাঁচতে হবে, নয়তো নয়তো সবাই ভাববে তোমার তোমার কিছু হয়ে গেছে। রাহুল আমায় ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না। এটা কি করে হতে পারে? একটা লোক ওই মহিলাকে মারছিল। লোকটা তোকে মেরে ফেলবে। আরে কেউ বাঁচাও! আমি বললাম তো স্যার, আপনারা আপনারা ওর কোনো কথা শুনবেন না, বিশ্বাস করবেন না। ও ও উল্টোপাল্টা কথা বলতেই থাকে। আপনি মাঝখানে কথা বলবেন না প্লিজ। আপনার সঙ্গে কথা বলবো একটু পরে। হ্যাঁ বলো সিমরান, তুমি খুন হতে দেখেছো সামনের বিল্ডিং এ? আপনারাও তো বিশ্বাস করছেন না আমার কথা, তাই না? না না, একদম নয়। আমাদের আপনার কথায় সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু এরা দুজন তো গেছিল এই বাড়িতে, তাই না? ওরা তো বলছে যে ওখানে কোনো মহিলা নেই। স্যার স্যার আমার মনে হয় যে আপনারা শুধু শুধু সময় নষ্ট করছেন। দেখো রাহুল, এটা খুনের ব্যাপার। হতে পারে সিমরান ওই সময় যা দেখেছে সেটাই হয়েছে। স্যার বিলিভ মি, ওর মানসিক অবস্থা ঠিক নেই, আর আমি ওকে এখানে লুকিয়ে রেখেছি যাতে ওর পরিবারের লোকেরা জানতে না পারে যে ওর কিছু হয়েছে। কেন? কারণ ওর পরিবারের লোকেরা যদি জানতে পারে যে ও মানসিকভাবে সুস্থ নয়, তাহলে ওর যে সম্পত্তি পাওয়ার কথা ওরা সেটা নিয়ে নেবে, ওকে একটা কানা করিও দেবে না। দেখো রাহুল, তোমার ওই ভাষণ শুনতে আমরা আসিনি। আমরা বহু লোক দেখেছি যারা সম্পত্তির লোভে নিজেকে নষ্ট করেছে। একবার যদি আমরা জানতে পারি না কিছু হয়েছে, তাহলে আমরা পুরো ব্যাপারটা খোঁজ নিয়ে তবেই ছাড়ি। সিমরানের ব্যালকনি থেকে সামনের বাড়ির জানলা একদম পরিষ্কার দেখা যায়, আর যদি ওখানে খুন হয় তাহলে সেটা পরিষ্কার দেখা যাবে স্যার। স্যার, এই ভদ্রমহিলার বক্তব্য যে উনি একজন মহিলার খুন হতে দেখেছেন এই বাড়িতে, কিন্তু ওনার চাকর আর কেয়ারটেকারের বক্তব্য যে এই বাড়িতে কোনো মহিলা থাকেনি না। আর ওয়াচম্যানও তাই বললো যে এই ঘরে কোনো মহিলা থাকে না। এটা রহস্যটা কি? আমরা সিআরডি থেকে এসেছি। সিআইডি? আমি কি করেছি স্যার? মিস্টার কেদার, কাল রাতে আপনার বাড়িতে একজনের খুন হয়েছে। আপনার সামনের বিল্ডিং এ 6th ফ্লোরে সিমরান থাকে। ও দেখেছে এই খুনটা হতে। খুন আমার ঘরে, তাও এক মহিলার? হ্যাঁ, একজন মহিলা। কোথায় লুকিয়ে রেখেছো সেই লাশ? কেমন কথা বলছেন স্যার? এই বাড়িতে কোনো মহিলা থাকে না, এখানে আমি আর আমার ছেলে থাকি, ব্যাস। কাল ওনাদের কাজের লোককেও একই কথা বলেছি, আপনি নিজে দেখে নিন। এই পেন্টিং এইভাবে করা হচ্ছে কেন? কোথাও কোথাও পেন্ট করা হয়েছে, কোথাও কোথাও করা হয়নি কেন? আগে যেখানে যেখানে বলা হয়েছে সেখানে সেখানেই পেন্ট করেছি। ওই দেখো অভিজিৎ, ওখানে, ওখান থেকে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কি করছেন স্যার? এক্ষুনি রং করা হয়েছে, খারাপ হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, পুরো বাড়ি ছেড়ে জানলায় রং? স্যার এখান থেকে রং চটে যাচ্ছিল, তাই এখানেই আগে রং করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এটা মেনে নেব যেটা আপনি বলছেন সেটাই সত্যি। হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি, এখানে কিছু হয়নি স্যার। ওই মহিলা পাগল, মিথ্যা কথা বলছে। সত্যি না মিথ্যা সেটা তো পরে জানাই যাবে। স্যার। এই রংটা তুলে তুমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার।
স্যার সিমরানকে দেখে মনে হয় যে ওর সত্যি মানসিক অসুস্থতা আছে। হ্যাঁ, সিমরান যা বলছে আর ও যা কিছু দেখেছে তাতে কিছু তো সত্যি হবে। স্যার এই অনিতা আর ললিত এরা মিথ্যে বলছে কেন? তারপরে এই কেদার, সে তো বলছে এই বাড়িতে কোনো মহিলা থাকেনি না। আর এদের কোনো রোগটোগও নেই, তাই না? হ্যাঁ স্যার। তার মানে এই নয় যে সিমরান মিথ্যা কথা বলছে, কিছু একটা গোলমাল আছে। স্যার আমার এই কেদারের বাড়িতেই গন্ডগোল মনে হচ্ছে। না হলে কেউ এরকম একটা ভালো ঘরকে পেন্ট কেন করবে, তাও জানলার কাছ থেকে? বস, অভিজিৎ একদম ঠিক বলেছে। ঠিক বলছে মানে? মানে হলো গন্ডগোলটা কেদারের ঘরেই আছে। কেদারের বাড়িতে কিরকম গোলমাল? বস, কেদারের ঘরে আমরা যে পেন্টটা পেয়েছি ওটা শুধু পেন্ট ছিল না, ওতে রক্তও আছে। রক্ত? হ্যাঁ, মানুষের রক্ত। স্যার, মাইক্রোস্কোপে দেখে এটাই জানা গেল যে রংটার মধ্যে থ্রম্বোসাইজ আছে, মানে রক্তের সেলস দেখা যাচ্ছে। রঙের মধ্যে রক্ত কিভাবে হবে বলুন তো স্যার? আরে ফ্রেডি, কখনো তো তোমার মাথাটা একটু খাটাও। আমার যেটা বলা ছিল সেটা বলেছি, এবার তুমি খোঁজো কেমন করে হয়। আপনি তো নিশ্চয়ই জানেন স্যার, আমার মাথাটা ঠিক আপনাদের মতো নয়, অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তো। জানেন না, একটু বেটার আমারটা, উচ্চ মানের উচ্চ। এই ফ্রেডি, নিজের মগজকে অত উঁচুতে তুলো না, হাত থেকে বেরিয়ে হাওয়ায় হারিয়ে যাবে। এনিওয়ে, এই দেখো বস, কেমিক্যালের কারণে রক্ত আর পেইন্ট দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখো রক্ত। মানে রক্তের দাগকে চাপা দেওয়ার জন্য ওর উপরে রং করা হচ্ছিল স্যার? তাহলে তো ওর বাড়িতে নিশ্চয়ই কিছু ঘটেছে। স্যার, আমার মনে হচ্ছে লাশটা ওই বাড়িতেই রয়েছে। কেদারের বাড়িতে আমরা যাব। স্যার, যদি এখানে খুন হয়ে থাকে তাহলে দুটো কথা আছে, হয় এখানে আমরা লাশটা পাবো অথবা পাবো না। আর যদি সত্যি সত্যি লাশ পাওয়া যায় তাহলে এই কেসে ফ্রেডির জন্য কোনো কাজ নেই। লাশ না থাকলেও বা কি কাজ আছে ওর? হাসুন হাসুন, ফ্রেডি তো কোনো কাজের না। রেক, চলো কাজে লেগে পড়ো। কেদার যদি সত্যি খুন করে থাকে তাহলে তো লাশটাকে এরকম খোলা জায়গায় রাখবে না স্যার। দয়া, ও যদি লাশটাকে দেওয়ালের মধ্যে পুঁতে দেয় তাহলে পুরো দেওয়াল ভেঙে দেখবো আমরা, কিন্তু লাশ আমাদের পেতেই হবে। স্যার, হ্যাঁ, লাশ ভেতরেও নেই। একটা কাজ করা যাক স্যার, লেবনয়েড টেস্ট করে দেখা যাক, জানা যাবে যে রক্ত কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে। স্যার, হ্যাঁ, এইখানে রক্ত আছে। এখানে দেখো তো একটু, এটা সরাও। মাই গড, এত রক্ত! তার মানে লাশ এর আশেপাশেই কোথাও আছে। স্যার, এটাও তো হতে পারে যে ও অন্ধকারে লাশকে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। কিন্তু স্যার, লাশ বাইরে নিয়ে যাওয়ার সময় কেউ না কেউ তো দেখবে, কেউ না কেউ তো জানবে স্যার। এখানে কিছু একটা আছে। এইখানে আছে লাশ।
সালুকে, তুমি যে টাইম দিয়েছিলে সেই টাইমের মধ্যে আমরা পৌঁছেছি। দেখো টাইমটা মিলিয়ে দেখো। বস, সালুকে যখন কাউকে টাইম দেয় না, তখন সেটা বেদ বাক্য হয়ে যায়। আরে স্যার, এসব বেদ বাক্যটাকে ছাড়ুন আর এটা বলুন যে এই মেয়েটার মৃত্যু হলো কি করে। দেখো অভিজিৎ, মেয়েটি, হ্যাঁ মেয়েটি, এই মেয়েটির মৃত্যু কোনো ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার কারণে হয়েছে। এটা তো আমরা জানি, আপনি অন্য কিছু বলুন। এর মুখে আর হাতে যে ক্ষত আছে ওটা হাতাহাতির কারণে হয়েছে। এ মরার আগে নিশ্চয়ই স্ট্রাগল করেছে। কি হয়েছে? হ্যাঁ ডক্টর সারিকা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আমার জন্য তো সবই ঠিক আছে অভিজিৎ, কিন্তু এই কেসটার জন্য নয়। কেন, কি হয়েছে? কেসের কি হয়েছে আবার? এই ব্যাগ যেটা লাশটা এনেছিলে সেটার থেকে আঙুলের ছাপ নেওয়া একেবারেই অসম্ভব। আরে আপনি তো এক্সপার্ট ডক্টর সারিকা। আরে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস একেবারে নষ্ট হয়ে গেছে, একটা ছাপও পরিষ্কার নয়। ব্যাস হয়ে গেল, কেস বন্ধ। কেন ভাই, কেস কেন বন্ধ হবে? আরে স্যার, যখন এটাই জানা গেল না যে মেয়েটাকে ওকে কে মারলো, কেন মারলো, তখন মিনিট ফ্রেডি, এমন একটা জিনিস পাওয়া গেছে বস, যেটা তোমাদের খুনির কাছে পৌঁছে দেবে। সেটা কি স্যার? এর চামড়াতে আমি এক ধরনের আয়ুর্বেদিক তেল পেয়েছি, যেটা বেশিরভাগ ম্যাসাজ পার্লারে ব্যবহার করা হয়। তার মানে এই মহিলাটি ম্যাসাজ পার্লারে গিয়েছিল ম্যাসাজ করাতে। হ্যাঁ দয়া, এই ম্যাসাজ করিয়েছে আর তারপরে কেউ একে খুন করেছে। কিন্তু তাহলে এতক্ষণ পরে তো তেল পাওয়ার কথা নয়, শরীর তো তেল টেনে নেবে না? বস, এটা তো নির্ভর করছে তেলটা কি ধরনের তার উপর। যদি তেলটা একটু মোটা হয়, ঠিক হয়, তাহলে চামড়ার ভেতরে একটু দেরিতে পৌঁছবে। আর বস, যদি তেলটা থিন হয়, একটু পাতলা হয়, তাহলে চামড়ার ভেতরে তাড়াতাড়ি ঢুকবে। এসো দেখাচ্ছি। দেখো বস, তেলই তো মনে হচ্ছে। আর একটা কথা বস, এই তেল সব ম্যাসাজ সেন্টারে পাওয়া যায় না, খুব কম লোক এই তেলটা ব্যবহার করে। এক্সিলেন্ট, তাহলে তো আমরা খুব সহজেই এই তেলটা খুঁজে পেতে পারি। প্রত্যেকটা ম্যাসাজ পার্লারে গিয়ে খোঁজ নাও, আর সঙ্গে সঙ্গেই মেয়েটির ফটো দেখাও। সিমরানের কথাই তো তাহলে ফলে গেল স্যার। এই রাহুল আমাদের খুব চেষ্টা করেছিল বোকা বানাতে। রাহুল মনে করছে সিমরান অসুস্থ, কিন্তু সিমরান অতটা অসুস্থ নয়। আর ও খুন হতে দেখেছে, তার মানে খুনিকে নিশ্চয়ই ও দেখেছে। আমাদের এই খুনিটাকে খুঁজতে হবে। ইয়েস স্যার। কি হচ্ছে এখানে রাহুল বাবু? হ্যাঁ, জিনিসপত্র প্যাক করা হয়ে গেছে? কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন? উল্টো দিকের বিল্ডিং এ খুন হয়ে গেল আর আপনারা বাইরে যাচ্ছেন? হ্যাঁ, সিমরান কোথায়, ওকে ডাকুন, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি হলো ভাই, এরা মুখ বেজার করে দাঁড়িয়ে আছো? স্যার, স্যার আমার স্ত্রী সিমরান আর এই পৃথিবীতে নেই। কি? হ্যাঁ স্যার, স্যার ও মারা গেছে। মৃত্যু হয়েছে? কবে? আগে কাল রাতে। আর কিভাবে? ব্যালকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে স্যার। আর এসব হলো কি করে? স্যার, আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওর মানসিক অবস্থা ঠিক নেই, আর সেই অসুস্থতাই ওর প্রাণ নিয়ে নিল স্যার। এখন আমার জন্য তো আর এখানে কিছুই রইল না স্যার, যার জন্য এই ফ্ল্যাট নিয়েছিলাম এখন তো সেই রইল না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে কেউ এখান থেকে যেতে পারবে না, বুঝেছেন? লাশ কোথায়? স্যার, সে তো মর্গে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই জায়গাটা দেখাও যেখান থেকে সিমরান আত্মহত্যা করেছে। এখান থেকে স্যার। একটা কথা বলো তোমরা,
কি মনে হয় তোমাদের সিমরান ম্যাডাম আত্মহত্যা করতে পারে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাই ওরা বুঝতে পেরেছে, তুমি একটু চুপ থাকো, বুঝলে? বলো। স্যার ম্যাডাম অসুস্থ তো ছিলেন, কিন্তু এরকম করতে পারেন না। রাতে যখন মেডিসিন দিতে গেছিলাম ঠিকই ছিলেন, আর সকালে ওনার লাশ নিচে দেখতে পাওয়া যায়। কোনো চিৎকার কি তোমরা শুনতে পেয়েছিলে? আগে না স্যার। তুমি শেষবার কখন দেখেছিলে ম্যাডামকে? স্যার কাল রাত্রিরে খাবার দিতে গিয়ে তখন দেখেছিলাম। ম্যাডাম বলছিলেন উপর থেকে ভীষণ চিৎকারের শব্দ আসছে, অদ্ভুত ধরনের শব্দ আসছে। আমি দেখতে গেছিলাম কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। উপর থেকে? কে থাকে ওপরে? স্যার একজন বিধবা এসেছেন থাকতে কালকে রাত্রেই। ওনার নাম কণিকা। একটু ডাকো ওকে, হয়তো ও কিছু জানে। স্যার উনি তো সকালেই চলে গেছেন, ওনার ঘর বন্ধ আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদের মধ্যে কেউ কোথাও যাবেন না। আবার যদি জিজ্ঞাসাবাদ করা দরকার হয় তাহলে আপনাকে জিজ্ঞাসা করে নেব। ফেডরিক, লাশকে মর্গ থেকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিও। সরি। আচ্ছা দেখুন তো, আপনারা কি এই তেলটা ব্যবহার করেন ম্যাসাজ করার সময়? শোনো, পুরো পার্লারটা আমি ক্লিন চাই। সবার অ্যাপয়েন্টমেন্ট নেবে, তারপর তাদের এন্টারটেইন করবে, ঠিক আছে? এক্সকিউজ মি। ইয়েস, অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাদের? অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হয়নি। দেন আই এম রিয়েলি সরি, আমার স্পা একদম টোটালি ফুল। আপনাদের ফোন করে আসা উচিত ছিল। দেখুন, আমরা এখানে ম্যাসাজ করাতে আসিনি। আমরা এসেছি এটা জানতে যে আপনাদের এখানে কি এই তেলগুলো ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, এই তেলে মালিশ করা হয়। ইনফ্যাক্ট আমাদের স্পাতেও এই তেল ইউজ হয়। এগুলো কি ভালো নয়? ভালো কি খারাপ সেটা তো লাগানোর পরেই বোঝা যাবে না? বাট স্যার, আপনার তো অ্যাপয়েন্টমেন্টই নেই। অ্যাপয়েন্টমেন্ট? এই দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। স্যার, সিআইডি দের জন্য আমাদের কোনো স্পেশাল প্যাকেজ নেই। আচ্ছা, মেসেজের কথা ছাড়ুন, এই ছবিটাকে বরং দেখুন। এই মহিলাটি কি কখনো এখানে মেসেজ করাতে এসেছিল? এমন মেসেজ যাতে এই তেল ব্যবহার করা হয়। এটা বলা মুশকিল, কিন্তু একটু দাঁড়ান, আমার কাছে সেই সব লোকেদের নাম লেখা আছে যারা এই তেলে ম্যাসাজ করেছে। আমি এক্ষুনি আনছি। স্যার, এদের মধ্যেই কেউ হবে যাকে আমরা খোঁজ করছি। ইয়েস স্যার, প্রায় 5 জন লেডিস এই ট্রিটমেন্ট করেছে। এই দেখুন। 5 জন? ঠিক আছে নাতাশা, এদের নামগুলো আর অ্যাড্রেস নোট করে নাও। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কি সিমরান মারা গেছে? ডাক্তারবাবু, আমারও 12 বছর হয়ে গেল আপনার সাথে কাজ করতে করতে। কত? 12। আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। ফ্রেডিকে বোকা বানানো অত সোজা না। ফ্রেডি, এই কাজটা করার জন্য আমাদের কষ্টও করতে হবে না। আপনি আমার সম্বন্ধে এরকম ভাবেন? আর কি ভাববো? কি হয়েছে সালুকে? হ্যাঁ, এই ফেডরিককে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু না বস, আমি ফ্রেডিকে শুধু বলেছি এই মেয়েটি আত্মহত্যা করেনি, একে খুন করা হয়েছে। কি মানে সিমরানকেও খুন করা হয়েছে? আগে হ্যাঁ, সিমরানকেও খুন করা হয়েছে। তাহলে কি সিমরানের বাড়ির লোকরা মিথ্যা কথা বলছে? সেটা আমি জানি না, কিন্তু সিমরান আত্মহত্যা করেনি। ওর খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, এটা আপনি কি করে বলছেন? বলছি, এটা দেখছো? এর গলায় একটা দড়ির চিহ্ন। বস, যখনই ও ব্যালকনি থেকে মাথাটা বাড়িয়েছে তখনই ওর গলায় দড়ির ফাঁসটা পরিয়ে দিয়েছে, আর যতক্ষণ না মারা গেছে ততক্ষণ ধরেছিল। কিন্তু স্যার, ঘরের মধ্যেও তো দড়ি দিয়ে শ্বাস বন্ধ করে মারা যায়, আর তারপর হয়তো ব্যালকনি থেকে ফেলে দিয়েছে। হ্যাঁ, সেটা তো করা যায় বিবেক, কিন্তু এর গলায় ঘরের বাইরেই ফাঁসটা পরানো হয়। কিভাবে আমি বলছি, এসো দেখো বস। পোস্টমর্টেম রিপোর্টে এটা তো নিশ্চিত হয়ে গেছে যে সিমরানের মৃত্যু গলায় ফাঁস লাগার কারণে হয়েছে, আর দড়িটার টান এই দিকে ছিল, ওপরের দিকে। যদি এই মেয়েটির গলায় ঘরের মধ্যে ফাঁস পরানো হতো তাহলে দড়ির টান এই রকম হতো,
সিধে, কিন্তু এর গলায় দাগটা এইভাবে পড়েছে, মানে দড়িটার টান ওপর দিকে ছিল এইরকম ভাবে, দড়ি এর গলায় আটকে গেছে। এটা তখনই হয় যখন কারোর গলায় এইভাবে ফাঁস লাগানো হয় ওপর থেকে। তাহলে অভিজিৎ, কেউ সিমরানকে উপরের ফ্ল্যাট থেকে স্যার, এমন 5 জন মহিলার খবর পাওয়া গেছে স্যার, যারা ওই তেল দিয়েই মেসেজ করিয়েছিল। 4 জনকে খুঁজে পেয়েছি স্যার, আর একজনকে পাওয়া যাচ্ছে না। চিত্রাশী নাম তার। আর স্যার, এই চিত্রাশী সুইডেন থেকে এসেছিল আর হোটেল স্টারলাইটে ছিল। একটা কাজ করো, এই হোটেল স্টারলাইটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর আমরা কণিকার সঙ্গে দেখা করছি। এইভাবে একটা দড়ি ঝুলিয়ে সিমরানের গলায় ফাঁস লাগায় আর তারপর উপর থেকে নিচে ফেলে দেয়। স্যার, এখান থেকে কারুর গলায় ফাঁস দেওয়া যেতে পারে দড়ি ঝুলিয়ে। বিবেক, রেডি? হ্যাঁ স্যার, রেডি মাথাটা স্যার। বাইরে বার করো। স্যার, টানুন। স্যার, এবার তো 100% শিওর এই কাজটা কণিকাই করেছে। কিন্তু অভিজিৎ, কণিকা সিমরানকে খুন কেন করতে যাবে? আর দ্বিতীয় কথা, কণিকার কি এত শক্তি আছে যে একা সিমরানের লাশটাকে তুললো? সেটাও ঠিক স্যার। এটাও হতে পারে যে এই কণিকা কোনো ক্রিমিনাল স্যার, আর এই কাজটা করার জন্য ও সাহায্য নিয়েছে। হতে পারে। একে অনিতাকে বিরোধে নিয়ে এসো, ওকে দিয়ে কণিকার স্কেচ বানাতে হবে। আমার তো মনে হয় যে এই চিত্রাশীটাই গন্ডগোলের, সেই জন্যই ফোন কলসগুলো নিতেও অস্বীকার করেছিল। আচ্ছা, তোমার ডিউটি কি এই ফ্লোরেই থাকে সব সময়? হ্যাঁ স্যার। ওর রুমে কাউকে যেতে বা আসতে দেখেছো তুমি? না স্যার। আচ্ছা, চিত্রাশী মানুষটা কেমন? মানে বলছি, কথা বলতো কিভাবে তোমার সঙ্গে? আমার সাথে তো ভালোভাবেই কথা বলতেন, কিন্তু একটু ভয়ে ভয়ে থাকতেন মনে হতো, আর রুমের বাইরে খুব কমই বেরোতেন। ও, আসুন স্যার, আসুন। রেডি? নাতাশা, প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করে দেখো। স্যার, ভুবনেশ কুমার, ব্রুমা ল ফার্ম। ল ফার্ম, মুম্বাইয়ের কোনো ল ফার্ম। কিন্তু ল ফার্মে এর কি কাজ? এটা একটু অদ্ভুত মনে হচ্ছে না আপনার? এই প্রশ্নের উত্তরটা তো এই ভুবনেশ কুমারই দেবে। চলো একে গিয়ে জিজ্ঞেস করি। চোখগুলো এরকম ছিল? হ্যাঁ, এইরকমই ছিল খানিকটা। খুব ছোট নয়, খুব বড়ও নয়, আর গালটা ভারী ছিল। আচ্ছা, চুলটা কেমন ছিল? চুল কালো, ঘন আর বড় বড়। অভিজিৎ, আমার সন্দেহ কণিকার দিকেই যাচ্ছে। আর সিমরানের মৃত্যুর পর থেকে কণিকা বাড়ি থেকে নিখোঁজ, মানে এটা পরিষ্কার ওরও হাত আছে এই খুনে স্যার। কিন্তু স্যার, ও সিমরানকে মারলই বা কেন? এটাই তো বুঝতে পারছি না স্যার। সিমরান আর চিত্রাশী, এদের দুজনের মৃত্যুর সঙ্গে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। কি সম্বন্ধ থাকতে পারে স্যার? ফেডিক সিমরান খুনিকে দেখতে পেয়ে গিয়েছিল চিত্রাশীকে মারার সময়, আর ধরা পড়ার ভয় তারপরে খুনি সিমরানকে মেরে ফেলে। এই নিন। স্যার, স্যার ছবিটা তৈরি। নাতাশা, আমাদের রেকর্ডসের সঙ্গে ম্যাচ করে দেখো। ইয়েস স্যার।
স্যার এ তো আমাদের রেকর্ডে রয়েছে, এই সুপারি কিলার আর এখন অব্দি 3টে খুন করেছে। কন্ট্রাক্ট কিলার, তার মানে এই দুটো খুনের পেছনেই কণিকার সঙ্গে আর কেউ আছে। কিন্তু আরেকজনটা কে? কে সেই লোক? অভিজিৎ, স্যার, প্রথমে ওই অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে হবে, ওখান থেকে কিছু জানা যাবে। প্লিজ সিট ডাউন। না, আমাদের বসবার সময় নেই, কিছু জিজ্ঞেস করার আছে আপনাকে। বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আপনি কোনো চিত্রা শিখেছেন? চিত্রাশ্রী ফ্রম সুইডেন। আগে হ্যাঁ, সেই যে 3 দিন আগে সুইডেন থেকে ফিরেছে। আগে হ্যাঁ, আমি ওকে চিনি। কেন, কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? খুন হয়েছেন তিনি। খুন হয়েছে? হ্যাঁ। ও নো। ও আগে থেকেই জানতো যে ওর একটা বিপদ হতে পারে। আপনি জানতেন? কিরকম বিপদ ছিল তার জীবনে? স্যার, একটা খুন হয়েছিল আর এই কেসে উনি একজন সাক্ষী ছিলেন, আর ওই কেসের পেপারস নিয়ে উনি সুইডেন থেকে আমার কাছে এসেছিলেন। পেপারস? কিন্তু আমরা তো কোনো পেপারস ওর লাশের পাশ থেকে পাইনি, আর না ওর হোটেল থেকে যেখানে ও ছিল। এটা কি করে হতে পারে? ইম্পর্টেন্ট পেপারস ছিল সেগুলো, ওগুলো সাহায্যেই তো আমরা আসল খুনির কাছে পৌঁছতে পারতাম। আসল খুনি? কে সেই আসল খুনি? উনি তো বলেছিলেন দেখা হলে আমাকে বলবেন। উনিও বেঁচে নেই, আর পেপারসও তো এখন আমার কেসের এখন কি হবে? দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওই আসল খুনিকে খুঁজে বের করব, আর আপনার পেপারসও। শুধু এটা বলুন, ওই কেসটা কার ছিল? সেটা তো ব্ল্যাক স্টিল কোম্পানির ওনারের ছিল। ব্ল্যাক স্টিল কোম্পানি? কি সাহেব, 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি। আধ ঘন্টার মধ্যে আপনারা না এলে আমি এক্ষুনি চলে যেতাম। মন দিয়ে স্কেচটা দেখ। এই মেয়েটার নাম কণিকা। আমরা এই মেয়েটাকেই খুঁজছি। কোথায় পাওয়া যাবে? কণিকা? হ্যাঁ, এ একটা খুন করেছে, কন্ট্রাক্ট কিলারে। সুপারি নিয়ে খুন করে, দেখেছিস একে? কণিকা? না সাহেব, এর নাম কণিকা হতে পারে না। কেন? কারণ এর নাম প্রীতি। আমি এর নাম প্রীতিই জানি। কোথায় পাওয়া যাবে সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, আজকাল এর কাছে অনেক টাকা পয়সা আছে শুনেছি। টাকা এসে গেছে অনেক। স্যার, খুন করার জন্য টাকা পেয়েছে নিশ্চয়ই। হতে পারে সাহেব। আর হ্যাঁ, এ ওর বোনের নামে একটা ফ্ল্যাট কিনছে পাওয়াইয়াতে। ফ্ল্যাট কিনবে? খবরটা পাক্কা তো? কি সাহেব, পুরো খবর দিচ্ছি তো পাক্কাই হবে। চলো ঠিক আছে। যা এখন তুই, যদি দরকার পড়ে তো আবার ফোন করবো। ঠিক আছে সাহেব, জয় হিন্দ। ফ্রেডি, এই ফ্ল্যাটের এলাকাটা ওর আশেপাশের সব এলাকায় যত প্রপার্টি ডিলার আছে তাদেরকে গিয়ে স্কেচটা দেখাও, আর বলো যে এইরকম দেখতে কোনো মহিলা যদি ওখানে ফ্ল্যাট কিনতে আসে তাহলে আমাদের যেন খবর করে। ঠিক আছে? তুমি এখানে? সিআইডি দেখা করতে এসেছে। সিআইডির লোকেরা এখানে? এই কেসের ব্যাপারে ওনারা কিছু জানতে চান। কিন্তু ওদের এখানে কেন এনেছো? কেন, আমাদের সঙ্গে দেখা করলে কোনো অসুবিধা আছে? না, সেরকম কোনো ব্যাপার না, শুধু জানতে চাইছিলাম যে আপনাদের আমাদের সঙ্গে কি দরকার। একটা খুন হয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। খুন? কার খুন? চিত্রাশীর খুন। চিত্রাশী? হ্যাঁ, চিত্রাশী 3 দিন আগে সুইডেন থেকে এসেছিল কিছু দরকারি কাগজ নিয়ে তোমাদের সহযোগিতা করতে। কি করে? কে করেছে? কবে হয়েছে? সেটা তো আমরাও খুঁজছি। চিত্রাশীকে কে খুন করেছে আর কেন করেছে? আমি জানতাম একদিন না একদিন ও নিশ্চয়ই এরকম করবে। কে কে এরকম করে দেবে? রাহুল। রাহুল? একে সিমরানের হাজবেন্ড রাহুল? হ্যাঁ, রাহুল, যার বিরুদ্ধে 3 বছর আগে আমরা কেস করেছিলাম। কিরকম কেস? ও কোম্পানির এমডি কে খুন করেছিল। যখন এই কেসটা চলেছিল তখন ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ওই কেসটা বন্ধ হয়ে যায়। আর সেই কেসটাকে আবার ওপেন করতে গেছিলাম আমরা। রাহুলের বিরুদ্ধে কেস ওপেন করতে চলেছো? তাহলে সেদিন তোমরা রাহুলের বাড়িতে কি করছিলে? ম্যাম, আমরা চাইছিলাম যে এই কেসটা যদি কোর্টের বাইরেই মিটিয়ে নেওয়া যায়, সেই জন্যই ওর সঙ্গে দেখা করতে গেছিলাম ওর বাড়িতে। স্যার, এই রাহুল ফাঁসতে চলেছিল। যখনই ও জানতে পেরেছে যে চিত্রাশী কেস রিওপেন করতে চলেছে, ওর ফাঁসি হবেই, ও
ও চিত্রাশীকেই মেরে দিল। আর স্যার চিত্রাশীকে মারার সময় সিমরান সেটা দেখে ফেলেছিল, আর কণিকাকে বলেও সিমরানকেও মেরে দিল। হ্যাঁ দয়া, একটা কাজ করো, তুমি হোটেল স্টারলাইটে গিয়ে আবার এই চিত্রাশীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। ও যে রুমে থাকতো ওই রুমটা ভালো করে চেক করো, দেখো তুমি কোনো পেপারস পাও কিনা। হ্যাঁ, পেপারস, যেটা রাহুলের বিরুদ্ধে একটা বড় প্রমাণ, বুঝেছ? ওকে। আর অভিজিৎ, রাহুলের বাড়িতে চলো। স্যার আমি চিত্রাশীকে খুন করিনি স্যার। কেউ এমনিতে খুন করার কথা চিন্তা করে না রাহুল, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো একটা বড় কারণ, যে কারণে তুমি চিত্রাশীকে খুন করেছো। স্যার কোনো কারণ ছিল না স্যার। আর আমি চিত্রাশীকে কেন খুন করব স্যার? আমি চিত্রাশীকে খুন করিনি স্যার। না না রাহুল, বেশি নাটক করার কোনো দরকার নেই। ময়ূক আর ধীরজ আমাদের সব বলে দিয়েছে। তুমি ব্ল্যাক সিল কোম্পানিতে কাজ করতে। হ্যাঁ। চিত্রাশীও সেখানেই কাজ করতো। হ্যাঁ। ব্ল্যাক সিল কোম্পানির মালিককে খুন করার অভিযোগ আছে তোমার উপর? স্যার খুন করার অভিযোগ ছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল স্যার। স্যার স্যার পয়সা সরিয়েছিল অন্য কেউ, ওকে খুন অন্য কেউ করেছিল, আর মাঝখান থেকে আমি বেঁচে গিয়েছিলাম স্যার। ওই সময় তুমি বেঁচে গেছো রাহুল, কিন্তু এবার বাঁচা তোমার মুশকিল হবে, খুব মুশকিল হবে তোমার বাঁচার, বুঝেছো? যখন তুমি জানতে পারলে যে কেসটা রিওপেন হতে চলেছে আর চিত্রাশীর কাছে প্রমাণ আছে আর ও সেটা নিয়ে এসেছে, তুমি চিত্রাশীকে খুন করে দিলে। তার মানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এ তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এর বউ একে খুন করতে দেখে নিয়েছে। চিত্রাশীকে খুন, তুমি তোমার কোম্পানির মালিককে খুন করে দিয়েছো, আর তারপরে চিত্রাশী তোমার ব্যাপারে প্রমাণ নিয়ে আসছিল বলে ওকেও খুন করে দিলে, আর তারপরেও কণিকাকে তুমি সুপারি দিয়েছো সিমরানকে খুন করার জন্যে। স্যার আমি আমার বুক চিরে আমার হৃদয় তো আপনাকে দেখাতে পারবো না স্যার, যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসতাম। স্যার আমি ওকে খুন করিনি স্যার, করিনি। হ্যাঁ বিবেক, জানতে পেরেছো? ভেরি গুড। তুমি ওখানে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, ওই প্রপার্টি ডিলারের খোঁজ পাওয়া গেছে যার কাছ থেকে কণিকা ফ্ল্যাট কিনতে যাচ্ছিল। এক্ষুনি দেখা করতে যাচ্ছে ওর সঙ্গে। এক্সিলেন্ট। প্যাট্রিক, নিয়ে এসো একে। চম্পকলাল, দেখো, কেউ একজন চিত্রাশীর সমস্ত জিনিসপত্র তছনছ করেছে। তার ব্যাগ থেকে কিছু ইম্পর্টেন্ট পেপারস বের করে নিয়েছে। ঠিকঠাক বলে ফেলো, কে সেই লোক? হ্যাঁ, না হলে কিন্তু সবাইকে ভুগতে হবে, বুঝলে? আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছুই জানি না। ম্যাডাম তো রুমের ভেতরে আমাদের কমই যেতে দিতেন, আর আর আমাদের যা জিজ্ঞেস করবার থাকতো আমরা বাইরে থেকে জিজ্ঞেস করে নিতাম স্যার। কোথায় নিখোঁজ হয়ে গেছে ওই পেপারগুলো? তোমরা তো বলেছিলে ম্যামের সাথে কেউ দেখা করতে আসতো না, আর না উনি কোনো জিনিসপত্র নিয়ে বাইরে যেতেন, তাহলে? এক মিনিট স্যার, উনি যেদিন হোটেলে এসেছিলেন উনি সেদিনও বাইরে গেছিলেন স্যার। মনে করে দেখুন তো, ওই দিনও কি ওর সাথে করে কোনো জিনিস নিয়ে গেছিল? স্যার আমার ঠিক মতো তো মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ, উনি হোটেলের ক্যাব নিয়ে বাইরে বেরিয়েছিলেন। হোটেলের ক্যাব নিয়ে? হ্যাঁ। ডাকুন তো একবার ওই ক্যাবের ড্রাইভারটাকে। স্যার, আপনাকে দেখে কোনো বাপের বেটা এইটা বলতে পারবে না যে আপনি একজন সিআইডি অফিসার। একদম একদম স্টেট এজেন্ট মনে হচ্ছে আপনাকে। হ্যাঁ স্যার, এটা সত্যি। করতে হয় বিবেক, করতে হয়। অপরাধীদের ধরার জন্য অনেক কিছু করতে হয়। স্যার, প্রপার্টি ডিলার চম্পকলাল বলেছিল ওই মেয়েটা 11টার সময় আসবে, আর 11টা বেজে গেছে স্যার। মিস্টার চম্পকলাল, চম্পক? চম্পক? হ্যাঁ, একদম ঠিক চিনেছেন আপনি। আমি হচ্ছি চম্পকলাল, আর আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি স্নেহা দেবী। আগে হ্যাঁ, আসেন 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 আসেন। আপনি যে 4 BHK ফ্ল্যাটের সম্পর্কে আমাদের বলেছেন সেটা আমি আর আমার বোন দেখতে চাই। হ্যাঁ, তো দেখিয়ে দেবো না আপনাকে, তাতে কি আছে। ঠিক আছে। সর্বনাশ, আসলে আমাদের এইদিকে একটা কথা আছে যে ঠিক বিয়ের সময় কোনে বলে, যাকে ব্যাপারটা হলো যে চাবিটা নেই। তো আপনি একটা কাজ করুন, আপনি আপনার বোনকে ততক্ষণে ডেকে নিন, আমি চাবিটাকে আনিয়ে নিচ্ছি।
হ্যাঁ তো এনাকে পাঠালেন না, চাবিটাই পাঠাননি আপনি। হ্যাঁ তো পাঠান না। হ্যালো দিদি, আমি এখানে চম্পকলালের সাথেই আছি। উনি বলছেন চাবির জন্য একটু ওয়েট করতে হবে। তুমিও এখানে চলে এসো। আর আমার মনে হয় ও নিশ্চয়ই কিছু জানে স্যার। স্যার আপনি আমায় ডেকেছিলেন? এই তো সে। তুমি এই, পালিয়ে যাবে কোথায় শুনি? হ্যাঁ, এই কাহিনীটার শেষটা তো দেখে যাও। তো মিস্টার সোহন ওরফে কেদার, হ্যাঁ, এবার কাহিনীটা চটপট বলে ফেলো, আমাদের হাতে বেশি সময় নেই। দেখুন তো কত দেরি করছে, আরেকবার ফোন করি। আরে পাঠাও না, 2 মিনিট করে 2 ঘন্টা হয়ে গেল। স্নেহা, হ্যাঁ দেখো না, আরেকজনও চলে এসছেন। চাবি পেতে একটু সময় লাগছে। হ্যাঁ তো হ্যাঁ পাঠিয়ে দাও। হ্যাঁ, আর কিন্তু ফোন করবো না, ব্যাস এই। আর কত সময় লাগবে মিস্টার চম্পকলাল? কণিকা দেবী, হ্যাঁ তো কণিকা ম্যাডাম, ব্যাপারটা এই যে টাইম তো শেষ হয়ে গেছে, এবার জেল যাওয়ার সময় হচ্ছে আপনার। আরে কোথায় 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 যাচ্ছেন আপনারা? আপনারা কারা আর কি চান? সিআইডি, আর আমরা সিমরানের খুনের সত্যিটা জানতে চাইছি। ফাইনালি আপনারা খুঁজেই নিলেন আমাকে। ম্যাডাম, মাটির তলাতেও যদি লুকিয়ে থাকতেন না আপনি, সিআইডি ঠিক আপনাকে খুঁজে বের করতো। এবার তাড়াতাড়ি বলুন, কেন মারলেন সিমরানকে? আমি টাকা পেয়েছিলাম এটার জন্য, আর বলা হয়েছিল যে এই খুনটা যেন আত্মহত্যা মনে হয়। কে দিয়েছিল টাকা? কে দিয়েছিল টাকা? আমি কখনো তার সঙ্গে দেখা তো করিনি। সে আমাকে ভাড়ার একটা ঘর পাইয়ে দিয়েছিল। রাহুল নাম ওনার। রাহুল, তার মানে হলো সিমরানের হাজবেন্ড? আগে হ্যাঁ। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। তুমি কিচ্ছু করোনি, তাহলে পালাতে চাইছিলে কেন তুমি? হ্যাঁ বলো, কেন মারলে চিত্রাশীকে? স্যার, টাকার লোভে। কে দিয়েছিল টাকা? আমি ওকে চিনি না, কিন্তু উনি আমাকে চিত্রাশী ম্যাডামের সাথে দেখেছিলেন যখন ব্যাংকের লকার থেকে উনি একটা এনভেলপ নিয়ে আসছিলেন। ব্যাংকের লকার থেকে এনভেলপ? এটা আবার কি নতুন গল্প? স্যার, ওই দিন উনি ব্যাংকের লকার থেকে এনভেলপ নিয়ে আসছিলেন। তার কিছুক্ষণ পরেই আমাকে একজন ফোন করেন। উনি আমাকে বলেন, আমি তোমাকে অনেক টাকা দেব যদি তুমি চিত্রাশী ম্যামকে কিডন্যাপ করো আর ওনাকে মেরে দাও। তাহলে তুমি সেরকমই করলে? হ্যাঁ ম্যাম। পরের দিন যখন উনি ম্যাসাজ করিয়ে যাচ্ছিলেন, ওনার হাতে ওই এনভেলপটাও ছিল। তখনই আমি ওনাকে কিডন্যাপ করি। আর তারপর ওই এনভেলপটা কি করেছো? ওটা তো আমি পোস্ট করে দিয়েছিলাম। কোন অ্যাড্রেসে? ওই যে ওই এনভেলপের যে পোস্টাল অ্যাড্রেসটা ছিল ওটাতেই। ও চলো, আমাদের ওই পোস্ট অফিসটা দেখিয়ে দাও, তারপর জেলে বসে আরাম করবে। চলো না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ওই পোস্ট অফিসে এসেছি এখানে। স্যার, জানতে পেরেছি আসল খুনিটা কে। হ্যাঁ স্যার। ওয়াচম্যান! ওয়াচম্যান! হোয়াট ইয়ার? আরে কোথায় বলে গেলি?
ময়ূক, এসিপি স্যার আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় তো আমরাও পেয়েছিলাম এখানে আসতে আসতে। চলে আসুন ওপরে। কি ব্যাপার স্যার? যে লোকটা 3-3টে খুন করে সুইমিং পুলে আনন্দ করে সে আমাদেরও খুন করতে পারে, এই জন্য ভয় পাচ্ছিলাম। আমি কিছু বুঝলাম না। আরে বুঝতে পারছেন না? আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি, আসুন। আমি সব কিছু বুঝতে পারছি। আমি বললাম না আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, কিচ্ছু করনি? আমি খুন করেছি জিদ্দাসের, কারণ ও আমার জোচ্চুরিগুলো জেনে গেছিল। সমস্ত জোচ্চুরি যেটা আমি কোম্পানিতে করেছিলাম আর যা দিয়ে টাকাও কামিয়েছিলাম, বাহ, তার প্রমাণ ছিল ওর কাছে। তাহলে কোম্পানিতে গন্ডগোল করলে তুমি আর ফাঁসিয়ে দিলে রাহুলকে? বাহ, কোম্পানির মালিককেও তুমিই মেরেছিলে তাই না? হ্যাঁ, কেন? কারণ সেও সব জেনে গেছিল আমার জোচ্চুরির ব্যাপারে, তাই আমি ওকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। যদি তুমি এসব করে থাকো তাহলে কণিকা রাহুলের নাম কেন নিল? কারণ কণিকার সাথে আমি রাহুল হয়ে কথা বলেছিলাম। এগুলো আমি রাহুল সেজে এই কারণেই করেছিলাম যাতে সব সন্দেহ রাহুলের দিকেই যায়। তুমি কি মনে করেছিলে 3-3টে খুন করে তুমি বেঁচে যাবে? এবার জেলে বসে পচতে থাকো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।